বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-20তে শেষ হাসি হাসল কিউইরা, এক সমতায় ভাগাভাগি হলো ট্রফি। সিলেটে নতুন কুড়িয়ে স্পোর্টসের উদ্বোধন, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী 1.5 লাখ প্রতিযোগীর মাঠের লড়াই শুরু। চমক দিয়ে চলেছেন তামিম, ডিপিএল আমূল পরিবর্তন, ফিক্সিং ঠেকাতে আকসু আর মাঠেই থাকছে অ্যাম্বুলেন্স। পিএসএল ফাইনালে গতির ঝড় তুলতে মরিয়ার নাহিদ রানা, প্রতিপক্ষ নবাগত হায়দরাবাদ। বিশ্বকাপ ফুটবলে পঞ্চম শিরোপায় চোখ জার্মানির, বিশ্ব মঞ্চে ফিরবে সেই পুরনো দাপটে। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের পরাজয়। 15 ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ 103 রানের লক্ষ্য দেয়। জবাবে সফরকারীদের চেপে ধরেন শরীফুল, তবে চাপ সামলে ঠিকই সফরকারীরা জিতে যায় জ্যাকবসের ব্যাটে। এতে 1-1 সমতায় ভাগাভাগি হয় ট্রফি। বাকিটা রিপোর্টে। মিরপুরে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন শরীফুল, কিন্তু শেষ রক্ষা হলো না। 33 রানে 4 উইকেট হারিয়েও খাদের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নিল সফরকারীরা। বৃষ্টির লুকোচুরি আর ডিআরএস নাটকের দিনে বাংলাদেশ হারালো হাতের মুঠোয় থাকা সিরিজ। ওয়ানডে জয়ের উৎসবের পর টি-20 সিরিজ কিউইদের সাথে ভাগ করে নিতে হলো টাইগারদের। 6 উইকেট ও 20 বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় সফরকারীদের। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শরীফুলের দুর্দান্ত স্পেলে দিশেহারা হয়ে পড়েছিল কিউই ব্যাটাররা। মাত্র 7 বলের এক বিধ্বংসী স্পেলে 3 উইকেট তুলে নিয়ে কিউইদের মেরুদণ্ড ভেঙে দেন শরীফুল। দলীয় 33 রানে অধিনায়ক নিক কেলিকে বোল্ড করে মিরপুরে জয়ের উৎসবে মাতান মেহেদী হাসান। মনে হচ্ছিল পরাজয় কেবল সময়ের ব্যাপার নিউজিল্যান্ডের জন্য। কিন্তু খাদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে টেনে তোলেন ডিন ফক্সক্রফট ও বেবন জ্যাকবস। ডিআরএস প্রযুক্তির সেই মুহূর্তে কাজ না করায় একবার নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যান ফক্সক্রফট। সেই সুযোগ কাজে লাগিয়েই শুরুর সেই মরণ কামড় সামলে নেন কিউই ব্যাটাররা। 2 ব্যাটারের সাবলীল ব্যাটিংয়ে সহজেই জিতে যায় সফরকারীরা। শরীফুলের অবিশ্বাস্য বোলিংয়েও শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল টাইগারদের হারের বিষাদে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসানের ব্যাটে শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুত খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানকে হারিয়ে দল যখন চাপে, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয় মিরপুরে। প্রায় 1.5 ঘন্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচ নেমে আসে 15 ওভারে, কিন্তু সেই বিরতি যেন কাল হয়ে দাঁড়ালো স্বাগতিকদের জন্য। বৃষ্টির পর খেলা শুরু হতেই যেন ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তাওহিদ হৃদয় সর্বোচ্চ 33 ও লিটন দাস 26 করে লড়াইয়ের আভাস দিলেও জশ ক্লার্কসনের তোপে সব লন্ডভন্ড হয়ে যায়। একই ওভারে হৃদয় ও সাইফুদ্দিনকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে একচ্ছত্র আধিপত্য এনে দেন ক্লার্কসন। এমনকি ক্রিজে থিতু হওয়ার আগেই সৌদির বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন শামীম পাটোয়ারিও। মাত্র 24 রানে 6 উইকেট হারিয়ে 102 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। হৃদয় ও লিটন ছাড়া আর কোনো ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। অনেক সময় নিশ্চিত জয়ও হাতছাড়া হয়। আজকে মিরপুর যেন তারই সাক্ষী। তবে শরীফুলের ওই 7 বলের স্পেল ক্রিকেট ভক্তদের হৃদয়ে গেঁথে থাকবে বহুদিন। আরমান হাসান, কালবেলা। ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করতে সিলেটে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জোবায়দা রহমান। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে তারেক রহমানকে দারুণ ডিসপ্লে আর ক্রীড়া উপস্থাপনা দেখিয়ে চমকে দেয় প্রতিযোগীরা। বাকিটা দেখুন রিপোর্টে। আকাশ খারাপ, বাড়ি দিতে হবে সবাইকে, ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দেবে। কিন্তু একটা বড় বক্তৃতা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেশের প্রধানমন্ত্রী যখন এভাবে খুদে খেলোয়াড়দের সঙ্গে মিশে যান, তখন সবকিছু সহজ হয়ে যায়। ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ। তাই তো খেলা নিয়ে শুরু হয়ে গেল 64 জেলায় মহা কর্মযজ্ঞ। তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেটে, তাই তো সিলেটকে অগ্রাধিকার দিয়ে সেখান থেকে শুরু হলো নতুন কুড়ি স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট সহ 8টি ইভেন্টের প্রতিযোগীরা মনোমুগ্ধকর এক ডিসপ্লের আয়োজন করে। এ সময় তাদের ডিসপ্লে দেখে অবাক বনে যান প্রধানমন্ত্রী সহ স্টেডিয়ামে আগত সকল অতিথিরা।
এনজয় করেছে সবাই? তাহলে আমরা ওদের জন্য একটা জোরে ক্ল্যাপিং দেই। কিভাবে খুদে খেলোয়াড়দের সঙ্গে মিশে যেতে হয় তাই যেন দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুরো অনুষ্ঠানে তাকে সঙ্গ দেন সহধর্মিণী জুবাইদা রহমান। অবমুক্ত করলেন। জনাব তারেক রহমান এমপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই কথা, তিনি বলেন, আমরা চাই তোমরা যারা গ্যালারিতে বসে আছো তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদেরকে এই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ। এ সময় সিলেটের পুরো মাঠ ঘুরে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান, খোঁজ খবর নেন। পরে সম্মিলিতভাবে ডিসপ্লেতে অংশ নেয়া প্রতিযোগীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের ছোট বন্ধুদের পাশে আছি, কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। আমাদের সময় প্রায় শেষ, এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। পারবে? সিলেটের পাশাপাশি সব মিলিয়ে 64 জেলা এদিন ভার্চুয়ালি যুক্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে। নাজমুস সাকিব, কালবেলা, সিলেট। বিসিবি সভাপতি তামিম ইকবালের চমক চলছে। এবারে খান সাহেবের পরিকল্পনায় ঢাকা প্রিমিয়ার লিগেও আসছে আমূল পরিবর্তন। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি মাঠে থাকবে আইসিইউ সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, সঙ্গে উন্নতমানের খাবার ব্যবস্থা। পাশাপাশি ফিক্সিং রোধে কড়া পাহারায় থাকবেন আকসুর প্রতিনিধিরা। আল্লাহর রহমতে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছি কালকের থেকে। প্রথমে আরেকটি কথা বলে নিই, স্পন্সর্স টি স্পোর্টসকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ দে কেম ফরওয়ার্ড। আমার মনে হয় ফাহিম ভাই এখানে আছেন, ফাহিম ভাই এই ডিলটা ট্র্যাক করেছিলেন টি স্পোর্টসের সাথে লাস্ট টাইম যখন উনি বোর্ডে ছিলেন, যে ডোমেস্টিক ক্রিকেট যেরকম লাইভ টেলিকাস্ট হোক। সো আমার কাছে মনে হয় এটা ফাহিম ভাইয়ের চমৎকার একটা উদ্যোগ ছিল। প্লাস সেকেন্ডলি ওয়ালটন has been always a big supporter of Bangladesh cricket. এটা not only in Dhaka Premier League, আপনি যদি NCL দেখেন, ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট দেখেন, they have always come forward. ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, বিকজ ওনাদের ছাড়া এই জিনিসগুলো হোস্ট করা বা কম্পিট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি জাস্ট ওনাদের সাথে এখনই কথা বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আর কি করতে পারি, বিকজ ওনারা এটা একটা ইনভেস্টমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেটের উপর। ওই ইনভেস্টমেন্টটাও ওয়ার্থ ইট হইতে হবে, অ্যান্ড ওয়ার্থ ইট হওয়ার জন্য দায়িত্বটা আমাদের। সো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আমাদের তরফ থেকে যদি আমরা আর কি সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারি, সো দ্যাট ইয়োর ইনভেস্টমেন্ট ইজ ওয়ার্থ ইট। সো এটা নিয়ে মাত্র আজকেই প্রথম কথা বললাম। সো আশা করি সামনে একসাথে বসে আরো কিভাবে করে ওনাদেরকে কন্ট্রিবিউট করানো যায় ক্রিকেটের সাথে। বিসিএল এর টিম ছিল, এখন নাই, এটা নিয়েও আপনার সাথে কথা আছে। তো আশা করব যে এই সাপোর্টটা সবসময় থাকবে। দেখেন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। সো বাট আমি এটা আশা করব অ্যাজ আমাদের বোর্ড থেকে প্রত্যেকটা ক্লাবকে এই রিকোয়েস্টই করবো যে সিচুয়েশনটা এমনি অনেকেই যে একটা সময় যে ধরনের পেমেন্ট পাচ্ছিল প্লেয়াররা, ওখান থেকেও বেশ অনেক কমে এসেছে আমি যতটুকু জানি। তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব আমাদের তরফ থেকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে তারা যেরকম তাদের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওটা সবাই অনার করে ভবিষ্যতে এই জিনিসটাকে কিভাবে আর একটু সিস্টেম্যাটিক করে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছে। সো দ্যাট যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। সো যদি আমি আপনাকে যেটা বললাম যে আমাদের কাছে সময়টা এতই কম ছিল যে আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জিনিসটা নিয়ে আলোচনা করে খেলাটা শুরু করে দেওয়াটা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
বাট আপনি যেটা বলেছেন ইউ আর রাইটলি মেনশন যে প্রতিটা বছর এই জিনিসটা নিয়ে কিছু না কিছু একটা সমস্যা হয়, বাট দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু থিঙ্ক অ্যান্ড ডু। যখন একটা ইলেক্টেড বডি আসবে এটা নিয়ে বসে যদি আমি আসি আর আমাদের সাথে যারা আছেন ওনারা আবার যদি ইলেক্টেড হন, এটা একটা ফরম্যাটের মধ্যে আনতে হবে, এনে যতটুকু এটাকে মিনিমাইজ করা। 100% আমি এটা অস্বীকার করছি না। আমি এই কারণেই বললাম যে এটা যদি আমরা একটা প্রপার ট্রাই পার্টি কন্ট্রাক্টের মধ্যে আনতে পারি, যেখানে বিসিবি যত বিসিবি এখানে কন্ট্রিবিউট করছে ক্লাবগুলোকে, এটা ট্রাই পার্টির মধ্যে যদি আমরা আনতে পারি কন্ট্রাক্টের মধ্যে, তাহলে এই জিনিসটা আর একটু বেটার হবে। পিএসএল ফাইনালে সব আলো কেড়ে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশের গতি দানব নাহিদ রানা। শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মাঠে নামছে নাহিদ রানার দল পেশোয়ার জালমি, যেখানে তাদের প্রতিপক্ষ নবাগত হায়দ্রাবাদ কিংস। টুর্নামেন্টের শুরুতে যারা প্রথম 4 ম্যাচে জয়ের মুখী দেখেনি। বিস্তারিত রিপোর্টে। পিএসএল এর ফাইনালে বাংলাদেশ পেসার নাহিদ রানার পেশোয়ার জালমি মুখোমুখি হবে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে। রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এই মেগা ফাইনাল। এদিকে প্রথম 4 ম্যাচেই হার দেখা হায়দ্রাবাদ কিংসম্যান পিএসএল এর ফাইনালে উঠল প্রথমবার অংশ নিয়েই। পাকিস্তান সুপার লিগের নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান আসরের শুরুর দিকেই অনাকাঙ্ক্ষিত বাস্তবতার মুখোমুখি হয় দলটা। প্রথম 4 ম্যাচে সবকটি হেরে যায় কিংসম্যান। সেই দলই পরের 8 ম্যাচে 7টাই জিতে পৌঁছে গেল ফাইনালে। পাত্তাই দিল না ইসলামাবাদ ইউনাইটেডকে। ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে কিংসম্যান হারায় 3বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে। উসমান খানের ঝোড়ো হাফ সেঞ্চুরি আর হুনাইন শাহর দুর্দান্ত ডেথ বোলিংয়ে 2 রানের রোমাঞ্চকর জয় পায় হায়দ্রাবাদ। কিংসম্যানের দেয়া 187 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ধাক্কা খায় ইউনাইটেড। মাত্র 15 রানের মধ্যে সামির মিনহাস, মহসিন রিয়াজ ফিরে যান। এরপর অধিনায়ক শাদাব খান ডেভন কনওয়ের সঙ্গে 42 রানের জুটি করেন। তবে অষ্টম ওভারে সাইম আয়ুবের বলে 25 বলে 30 রান করে আউট হন কনওয়ে। শাদাব খানও বেশি দূর এগোতে পারেনি। 24 বলে 22 রান করে 11তম ওভারের প্রথম বলে হাসান খানের শিকার হন। এরপর চ্যাপম্যান হায়দার আলীর সঙ্গে 64 রানের গুরুত্বপূর্ণ জুটি করেন। হায়দার 16 বলে 31 রান করে আউট হন। চ্যাপম্যানও 26 বলে 43 রানের ইনিংস খেলে 18তম ওভারে হুনাইন শাহর বলে বিদায় নেন। তবে শেষ দিকে ফাহিম আশরাফ ও ক্রিস গ্রিন দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। পরে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয় নিশ্চিত হয় হায়দ্রাবাদ কিংসম্যানের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কিংসম্যানরা 20 ওভারে 5 উইকেটে 186 রান সংগ্রহ করে। উসমান খান কুশল পেরেরা পঞ্চম উইকেট জুটিতে 100 রানের জুটি করেন। সব মিলিয়ে আত্মবিশ্বাসের ধারাবাহিকতা আর প্রবল মনোবলের কারণেই প্রথমবারের মতো পিএসএল অংশ নিয়ে ফাইনাল নিশ্চিত করে হায়দ্রাবাদ কিংসম্যান। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মানেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানো। গত 2 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে কোচ নাগেলসম্যানের নতুন ছকে 5ম শিরোপার স্বপ্ন দেখছে দলটি। বাকিটা থাকছে রিপোর্টে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশভাগে তৈরি হলো পূর্ব ও পশ্চিম জার্মানি। একদিকে পুঁজিবাদী পশ্চিম, অন্যদিকে সমাজতান্ত্রিক পূর্ব। কিন্তু ফুটবল ছিল একমাত্র জায়গা যেখানে জার্মান আত্মা বেঁচে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসস্তূপ থেকে উঠেই ফিনিক্স পাখি হয়ে গেল তারা। মাত্র 9 বছরে মাথায় জিতল প্রথম বিশ্বকাপ। হাঙ্গেরির শক্তিশালী দলকে হারিয়ে পশ্চিম জার্মানি জিতে যায় তাদের প্রথম বিশ্বকাপ। এই ম্যাচটি ইতিহাসে পরিচিত মিরাকেল অফ বার্ন নামে। সেই সময় হাঙ্গেরি ছিল তাদের ইতিহাসের সেরা দল। টানা 32 ম্যাচ অপরাজিত ছিল সে ম্যাচের আগ অব্দি। গ্রুপ স্টেজে জার্মানিকে হারিয়েছিল 8-3 গোলে। সে সময়ে হাঙ্গেরিকে হারানো ছিল অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। ম্যাচের শুরুতে হাঙ্গেরি 2-0 গোলে এগিয়ে যায়। সবাই ধরে নেয় ম্যাচ শেষ, কিন্তু জার্মানি ঘুরে দাঁড়ায়। ম্যাচ শেষে স্কোরবোর্ড দাঁড়ায় 3-2। সবাইকে অবাক করে বিশ্বকাপ জিতে যায় পশ্চিম জার্মানি। 1974 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় পশ্চিম জার্মানির ঘরের মাটিতে। একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি। ফুটবল মাঠেও যেন শুরু হয় এক রাজনৈতিক যুদ্ধ। গ্রুপ পর্বের ম্যাচে পূর্ব জার্মানি জিতে যায় 1-0 গোলে, কিন্তু শেষ হাসে পশ্চিম জার্মানি। ঘরের মাটিতে বিশ্বকাপ জিতে নেয় পশ্চিম জার্মানি। 1990 বিশ্বকাপে পশ্চিম জার্মানি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে জিতে নেয় 3য় শিরোপা। এ জয় ছিল বিশেষ, কারণ একই বছরে জার্মানি আবারও একত্রিত হয়। একত্রীকরণের পর জার্মানি আরও শক্তিশালী হয়ে ওঠে। জার্মান ডিসিপ্লিন, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং মানসিক দৃঢ়তা জার্মানিকে আরও শক্তিশালী করে তুলেছিল। 2014 বিশ্বকাপে বিশ্ব দেখে নতুন জার্মানিকে। ব্রাজিলকে 7-1 গোলে হারানো, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে 4র্থ বিশ্বকাপ। মারিও গোটজের সেই গোল একটি দেশের ফুটবল দর্শনের পরিপূর্ণতা। 2026 ফুটবল বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছে ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী দল জার্মানি ফুটবল দল। 4বারের বিশ্ব চ্যাম্পিয়নে এই দলটি 2014 সালের পর থেকে বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। 2018 এবং 2022 2 বিশ্বকাপেই গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়ার পর জার্মানির ফুটবল কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে নতুন প্রজন্মের প্রতিভা, আধুনিক ট্যাকটিক্স এবং নতুন কোচিং দর্শন নিয়ে 2026 বিশ্বকাপে জার্মানি আবারও শক্তিশালী প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। বর্তমান জার্মান দলের অন্যতম বড় শক্তি তাদের তরুণ প্রতিভা। জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডাররা দলের আক্রমণ ভাগে এনে দিয়েছে গতি, দক্ষতা এবং অপ্রত্যাশিত মুভমেন্ট। এদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে দলটি হয়ে উঠেছে ব্যালেন্সড। এছাড়া জার্মানির ঐতিহ্যগত শক্তি, ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা এখনও তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে দুর্বলতাও একেবারে নেই তা নয়। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির ডিফেন্সে ধারাবাহিকতা কম দেখা গেছে। বড় ম্যাচে ডিফেন্সিভ অর্গানাইজেশন ভেঙে পড়ার প্রবণতা এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে অস্থিরতা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ক্লাসিক নাম্বার 9-এর অভাবও অনেক সময় গোল স্কোরিংয়ে প্রভাব ফেলেছে। ফলে আক্রমণের সুযোগ তৈরি হলেও সেটাকে কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। জার্মানির বর্তমান কোচ জুলিয়ান নেগেলসম্যান আধুনিক ফুটবলের অন্যতম ইনোভেটিভ মস্তিষ্ক হিসেবে পরিচিত। তার ফুটবল দর্শনের মূল ভিত্তি হলো পজিশনাল প্লে, হাই প্রেসিং এবং দ্রুত ট্রানজিশন। নেগেলসম্যান চায় তার দল বল পজিশনে আধিপত্য বিস্তার করুক এবং বল হারানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক প্রেসিংয়ের মাধ্যমে দ্রুত বল পুনরুদ্ধার করুক। তার ট্যাকটিক্সে ফুলব্যাকরা প্রায় ইনভার্ট হয়ে মিডফিল্ডে চলে আসে, ফলে মাঝমাঠে সংখ্যাগত সুবিধা তৈরি হয় এবং আক্রমণ আরও গতিশীল হয়ে ওঠে। গেম প্ল্যানের দিক থেকে জার্মানি সাধারণত 4-2-3-1 বা 3-4-2-1 ফরমেশন ব্যবহার করে থাকে, যেখানে মিডফিল্ড কন্ট্রোল এবং উইং থেকে আক্রমণ তৈরি করা হয়। মুসিয়ালা এবং ভার্টসের মতো খেলোয়াড়দের ফ্রি রোল দিয়ে তারা ডিফেন্স ভাঙার চেষ্টা করে। একই সঙ্গে হাইলাইন ডিফেন্স রেখে তারা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে চায়। তবে হাইলাইন অনেক সময় কাউন্টার অ্যাটাকে ঝুঁকি তৈরি করে, যা তাদের দুর্বলতার একটি বড় দিক। সবকিছু মিলিয়ে 2026 বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে তাদের ডিফেন্সিভ স্থিতিশীলতা এবং ফিনিশিং দক্ষতার উপরে। যদি তারা তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বজায় রাখতে পারে এবং তরুণ প্রতিভারা বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারে, তাহলে জার্মানি আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। কারণ ইতিহাস বলে জার্মানিকে কখনোই আগেভাগে বাদ দেওয়া যায় না। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।